হাই বন্ধুরা, শুভ সকাল। অনেক দিন পর আজকে আবার এই গরমের মধ্যে বেরিয়ে পড়ছি ভ্রমণে। আসলে দীর্ঘদিন ধরে ভ্রমণ করা হচ্ছে না, আর যারা ভ্রমণ পিপাসু মানুষ আমরা, তারা ভ্রমণ না করতে পারলে আসলে খুবই খারাপ লাগে। তো আজকে আমরা ডে ট্যুরে বের হব অনেক দিন পর, এবং আমাদের যাত্রা আজকে শুরু হবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে। এই যে আমাদের বাইক রেডি বন্ধুরা, একটু পরে সে তার জার্নি শুরু করবে আমাদেরকে নিয়ে। অনেক দিন পর আবার একটা লং জার্নিতে এসে যাবে। আশা করি পথিমধ্যে সে আমাদেরকে ভালোই সার্ভিস দিবে, কারণ এ পর্যন্ত যতগুলা ট্যুর করছি ও আমাদেরকে নিরাশ করেনি। এই যে অবশেষে পার্টনার হাজির। ব্যাগে কি খাবার টাবার নিয়েছো নাকি, না তুমি বাড়ি যাবা? আমি পানি। ও, এটা ভালো কাজ করে, ভালো জিনিস। পরোটা তৈরি হচ্ছে। হিরক সাহেব অলরেডি 9টা পরোটার অর্ডার দিয়ে দিছে। অর্ডার বাঁচতেছে পরোটা, এবং বেশ পরিপাটি। হোটেলের ডেকোরেশন দেখে খাবার হোটেলের সুন্দর লাগতেছে। নতুন হয়েছে বোধহয় না কি জানি না, সুন্দর করে সাজানো। হ্যাঁ, সাজানো সাজানো। এবং হিরক সাহেব পরোটার অর্ডার না করলে এই যে কলমি শাক, করল্লা ভাজি, এই যে ভর্তা এবং গরম ভাত ছিল। আমার লোভ লাগতেছে দেখে, কিন্তু যেহেতু সে অর্ডার দিয়ে দিয়েছে পরোটার, করার কিছু নাই। স্পেশাল খাবার কখনো খাইতেন কিনা জানি না, তবে খুব মজাদার। এই যে শাক খাওয়ার ইচ্ছে ছিল গরম ভাতের সাথে, তো আমরা তো পরোটা অর্ডার দিয়ে ফেলছিলাম, এই কারণে শাক দিয়ে, কলমি শাক দিয়ে পরোটা খুবই টেস্ট। আসেন আর যাই করেন, ট্রাই করে দেখবেন। নাও, এই যে দিবঙ্গর খাচ্ছে, শাক দিয়ে পরোটা। হিরক খাচ্ছে, দিবঙ্গর খাচ্ছে, এবং কেউ খারাপ বলছে না, শাক দিয়ে। কচু শাক দিয়ে রুটি দিয়ে খেয়েছে, কিন্তু কলমি শাক দিয়ে প্রথম। মজা কিন্তু, আসলে খারাপ লাগে। তবে ডিম ভাজি আসতেছে, চিন্তার কোনো কারণ নাই। আমরা শুধু শাক দিয়েই খাবো না, তাতে ডিম ভাজি আছে। না, মানুষ যায় যারা, ওদিকে গেলে পাওয়া যাবে। মেঘালয় যাওয়ার গাড়ি আছে। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নাকুগা স্থলবন্দর তার সামনে, এবং এইখানে এই এলাকায় আমার ফার্স্ট টাইম আসা। খুব ভালোই লাগলো জায়গাটা, নিরিবিলি স্থলবন্দর হিসাবে, খুব গ্যাঞ্জাম নাই। যেমন আমরা ডাউকি গেছি, তারপরে আদার যে স্থলবন্দরগুলো আছে সেখানে মানুষের বা অন্যান্য জিনিসের একটা কোলাহল থাকে, গ্যাঞ্জাম থাকে, কিন্তু এখানে বেশ নিরিবিলি, লোকজনের চাপও খুব একটা নাই বললেই চলে। এবং অলরেডি আসার পর 2টা ভারতীয় মালবাহী ট্রাক এখানে প্রবেশ করছে। এই যে একটা দাঁড়িয়ে আছে, এর ভিতরে প্রবেশ করার পর এখান থেকে ট্রাকে মালামালের ওজন করে তারপরে আমরা সামনে যে পাথরের কোয়ারি দেখলাম সেইখানে করবে, পাথরগুলা ওরা রাখবে।
আর ভিতরেই স্থলবন্দরের পিছন সাইডেই আপনার কিসের যেন ওই মেঘালয়ের পাহাড় না এগুলা, মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে পিছনে। আর আমার পার্টনার এর আগে এখানে এসে ঘুরে গেছে, আর আমার এটা ফার্স্ট টাইম। এই যে এইখানেই পাথরের ওজনগুলা নেওয়া হয় ইন্ডিয়া থেকে। এই যে ট্রাকগুলা ঢুকতেছে, এই ট্রাকগুলা এই যে এখানে এই যে দেখেন একটা উঠতেছে, এখান থেকে ওজন মাপা হবে, তারপরে পাথরগুলো আবার ওই যেখানে স্থানান্তরিত হয় সেখানে ওরা এই যে ওজন মাপা মেশিনের। বন্ধুরা, যাচ্ছি ভোগাই নদীর পাড়ে, আপনাদেরকে নদীটা একটু দেখাবো। নদীর সৌন্দর্য, যদিও এখন নদীর যৌবন নাই বললেই চলে, কারণ পাহাড়ি নদীর বৈশিষ্ট্যই হচ্ছে যখন বর্ষা হবে তখন নদী পানিতে ভরপুর থাকবে এবং খরস্রোত থাকবে। এই যে আমার পিছনে ভোগাই নদী, অর্থাৎ দাঁড়িয়েই আছি নদীর বুকে। এখন যেহেতু বর্ষার সিজন না, এই কারণে পানিও খুব একটা নাই। বালু তোলা হচ্ছে, কেউ কেউ কয়লা তুলতেছে লোকজন। নামতে চাই, এবার বললো যে পরে বলবো নি, এখন নামো। হ্যাঁ কি জিনিস, আমরা মানুষ তাই বিনা পাসপোর্ট বিনা ভিসায় ইন্ডিয়ায় যেতে পারছি না। পাশে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান লোকজন আপনার নদীতে কয়লা তুলতেছে, পাথর তুলতেছে, অথচ আমাদের যাওয়ার কোনো অনুমতি নাই। আসলে এই যে পাখপাখালি বা হাঁসের কথাই তুললেন, হাঁস বা পাখি, এদের কোনো ভিসা পাসপোর্ট লাগে না, এদের তার কাটার বেড়ার জালে পড়তে হয় না, এরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। মানুষ যদি পাখা লাগায়, হ্যাঁ, না আমার মনে হয় মানুষ যদি পাখা লাগায়ও যাওয়ার চেষ্টা করে গুলি করে নেওয়া হবে। কারণ মানুষ বলে কথা, মানুষ পাখা লাগাইলে তো আর পাখি হয়ে গেল। এই যে পাহাড়গুলো ইন্ডিয়ার ভিতর না, আমাকে কতটুকু সামনে যাওয়া যাবে দেখার জন্য? আর 1 কিলো আছে, 1 কিলো যেতে পারবে। আধা 1 কিলো আয় পনেরো দুই কিলো তো মানে টাকা আছে 1 কিলো এটা দিয়ে, তারপরে ওখান থেকে 1/2 কিলো যাওয়া যাবে। 1/2 কিলো গেলে একটা সীমা, ওই সীমানা পর্যন্ত এমনি যাওয়া যাবে? যাওয়া যাবে, কিন্তু হাতি তো পারে। হ্যাঁ, হাতি পারে। হাতি? হ্যাঁ, হাতি বলতে হাতি হাতি চেনেন না? এই পাহাড়ে হাতি আছে? হ্যাঁ, হাতি আছে, মানে আছে। আজকে সকালবেলা লোক মাছ একটা পাওয়া গাছ পাইছে, আর একটা ছুটতে ফেলতে নিয়েছিল, পাওয়ার মাছ ধরতে পারেন, ধরতে পারে। হায় হায়, আর আজ 2 রাত সারা রাত ঘুমার পাই না এদিকে, সব সারা রাত ওরা দেখে যাও, সারা তো ডেইলি এই পর্যন্তই নাকি? তাহলে এমন একটা জায়গায় এসে আমরা উপস্থিত হয়েছি। হ্যাঁ, একবার ওয়েটিং দেখলাম, ভাবলাম তাহলে স্যার সাথে কথা বলতে। অপরিচিত জায়গা, দেখো চারিদিকে জঙ্গল, তার মধ্যে আমরা অবস্থান করতেছি। ভালো লাগতেছে না এইসব জায়গায় ঘুরতে এসে? এইসব জায়গায় তো ঘুরতে ভালো লাগে, কিন্তু হাতি যদি তাড়া করে, কোন হাতি তাড়া করলে তো হোন্ডার আশা ছেড়ে দিয়ে জানের মায়ে নিয়ে দৌড় দিবা। হোন্ডা তো ধরাই যাবে না, কারণ আপনি তো 2বার আসার খাইতে গেলেন। হাতিকে বলবো, ভাই যা করিস করিস, বাইক না নিয়ে আমি যাচ্ছি না। তো যাই হোক, হাতির দেখা পেতেও পারি আমরা। তো এখানে আমরা কিছুক্ষণ থাকবো, বাতাস, সুন্দর বাতাস, পাশেই নদী। এই যে জানি না এটা কোন নদী,
তবে নদীর ওই পাশেই বোধহয় ইন্ডিয়া, আমরা ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত যেতে পারলাম না, রাস্তার অবস্থা খুব খারাপ। এখানে কিছুক্ষণ অপেক্ষা করে আমরা চলে যাব, মনে হয় ওই পাশেই ইন্ডিয়া। যে কি সামনে যাওয়া যায় নাকি, গেলে আপনাদেরকে দেখাচ্ছি। এটা দিয়ে যান, এই দিক দিয়ে উল্টো দিয়ে যান। আমরা নাকুকা স্থলবন্দর থেকে যে আসলাম, ওখান থেকে 10 কিলোমিটার দূরে এই মধুটিলা পার্ক, ইকো পার্ক। এবং মধুটিলা ইকো পার্কটাতে আমরা অনেকবার এসেছি এর আগে। আর এই পার্কটা এত ন্যাচারাল, এখানে মানে মানে আর্টিফিশিয়ালভাবে কোনো কিছু করা হয় নাই, পুরোটাই ন্যাচারাল, বিশাল এলাকা জুড়ে। তো কেউ যদি যেতে চাই, ঠিক এই যে আমরা এখন যেখানে আছি এখান থেকে বাম পাশে গেলেই মধুটিলা ইকো পার্ক, আর সোজা আমরা আবার চলে যাব রৌমারির দিকে। এবং সামনে যেতে যেতে আরও অনেকগুলো স্থান পড়বে। চমৎকার নদীর পাড়ে দাঁড়ায় আছে একটা ব্রিজের উপরে, একেবারে টলটলে পানি, যেটাকে বলা যায় যে এখন গা ভিজাতে ইচ্ছে করছে। চারিদিকে বন, সুন্দর পরিবেশ, আসলে মনোমুগ্ধকর একটা জায়গা। এতগুলো নদী দেখলাম, তাতে সবগুলোতেই বালু তোলা হচ্ছে এবং পানি নাই বলতেই চলে, কিন্তু নদীটার পরিবেশ এতই সুন্দর, প্রচুর পানি আছে এবং চারিদিকে ছায়া, গাছগাছালিতে ঘেরা। দেখি গোসল করা যায় কিনা, খুব ইচ্ছে করছে গোসল করতে। এই যে এই পাশে নদী, আমরা নদীকে বাম পাশে রেখে একটু যাচ্ছি সামনের দিকে, দেখি আরো একটু মানে অ্যাডভেঞ্চারাস। আজকে একটা অন্যরকম ব্লগ হচ্ছে। হ্যাঁ, কোনো পার্টিকুলার ডেস্টিনেশন নাই কোথায় যাব, কিন্তু আমরা র্যান্ডমলি ঘুরে বেড়াচ্ছি, যেখানে মন চাচ্ছে সেখানে নামছি, থাকছি, বসছি। এটা মানে মজা আলাদা, ফিলিংসটাই আলাদা। না এদিকে আমরা এখন গোসল করার জন্য রেডি হচ্ছি। দীপঙ্কর গামছা বাইর করছে, বিরাট বড় একটা গামছা, এটা প্যাচ দিয়ে ওইটা পরেই গোসল করবে কিনা জানি না। আমি নিয়ে আসছি একটা হাফ প্যান্ট, কারণ মনে মনে উদ্দেশ্য ছিল যে যেখানে পাই এত তাপদাহের মধ্যে গোসল করা লাগবে। হেরক সাহেব ব্যাকপ্যাক রেডি করতেছে, সব ঢুকায়া সেট সাট করবে, আর তারপরে প্যান্ট ট্যান্ট এগুলো বের করবে। অলরেডি জুতা খোলা শেষ আমাদের, এখন আমরা এই টলটলে পানিতে গোসল করব। আপনারা নামতে ভয় পাচ্ছে পানির গভীরতা দেখে, আমি তো সাহস, ভয় ভয় লাগছিল টলটলে পানি, যদিও আমি বরিশালের লোক। তারপরও এখন মুরব্বী যদি সাহস না দেখায় তাহলে জুনিয়রগুলো সাহস পাবে কি করে। এখন বললাম যে যা করার করো, এই এলাকায় যদি নামতে চাও পানির গভীরতা অনেক, নামতে পারো, আর নাইলে তোমাদের অল্প পানিতে নিয়ে যেয়ে গোসল করাবো। তবে অনেকদিন পর সুইমিং করতে নেমে আসলে বুঝতে পারতেছি যে শরীরের অবস্থা কি। তো আমরা ওই ব্রিজের ওইখানে যে আছে সেইখানে যাব, ক্যামেরাগুলো আগে সেটিং করি ভালো করে, আর এদের একটু সাহস যোগাই যাতে এইখান থেকে ওই পর্যন্ত সাঁতরায় যেতে পারে। হ্যাঁ,
তা না হলে তো হবে না। তো চলেন ক্যামেরা সেট করি, তারপরে আর একটু দাপাদাপি দেখাই পানিতে, ভালোই লাগবে। তবে পানি চমৎকার, চমৎকার পানি। বিসমিল্লাহ। এখানে নেমেছি, এখানে এখন সাঁতার কেটে ওই পাশে যাবো, তারপর আবার ফেরত আসবে। বন্ধুরা আমার মাঠে দেখেন কি সুন্দর হয়েছে। অনেক অনেক দাপাদাপি হয়েছে পানিতে, নতুন পানি, বহুদিন পর নদীর পানিতে গোসল করা। আর না, এখানে শেষ করবো এবং দমও শেষ, টায়ার্ড খুব, দু একটা ডিগবাজি মারতে আর এখান থেকে ওই পাশে যাওয়া আর আসতেই অবস্থা টাইট। তো ভালোই লাগলো পরিষ্কার পানিতে গোসল করতে, এতই টায়ার্ড হয়ে গেছে যে সব, ও তো নিজ দিয়ে উপরে উঠতে পারতেছে না, খারাপ অবস্থা। আর একজন তো বসে আছে আর আমি হাঁপায় হাঁপায় কথা বলতেছি। তো যাই হোক, এরপরে আমরা যাওয়ার চেষ্টা করব। এই পানি যে জমে আছে, আসলে পাহাড়ি নদীগুলো এত পানি থাকার কথা না, কিন্তু এই নদীটার নাম জানতে পারছেন কি? মাউশিরা নদী। তো এখানে পানি জমার কারণ হচ্ছে সামনে একটা রাবার ড্যাম আছে। আসলে আশেপাশে কৃষিকাজের জন্য ওই রাবার ড্যামটা দিয়ে পানি আটকে রাখা হয়েছে, সেই কারণেই এখানে পানিগুলা পরিষ্কার এবং পর্যাপ্ত পানি আছে। তো আমরা যাওয়ার চেষ্টা করব সেই রাবার ড্যামে, এবং সবসময় রাবার ড্যামের জায়গাগুলো সুন্দর বেশি। তো ওইখানেও যদি গোসল করার মতো মনে ইচ্ছা থাকে তাহলে আবার ওইখানে নামবো। তো এই মাউরিশা নদীর ব্রিজের তলদেশ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। দেখা থেকে উপরে উঠি। ওকে, সিনারিগুলো ভালো আছে। হ্যাঁ, আমাদের অনেক চড়াই উঠতে পেরিয়ে আসতে হচ্ছে। ওই যে বাইক নিয়ে আসছে, আমি হেঁটে চলে আসছি। ওয়াও, এবার এদিকেও তো রাস্তা আছে, এদিকে যাবো, দাঁড়ান। হ্যাঁ, আসেন। অনেক আশা নিয়ে অনেক প্ল্যান প্রোগ্রাম করে মায়াবী লেক দেখতে আসছিলাম। আসলে এটাই স্বাভাবিক যে গরমের সময় মায়াবী লেকের মায়া ছড়ানো সম্ভব না, যেহেতু বৃষ্টি নাই। প্রত্যেকটা লেকই তো পানি, বর্ষার পানির উপরে নির্ভর করে। তো আমরা এই মুহূর্তে অনেক অফরোডিং করে মায়াবী লেকে এসে পৌঁছেছি, হন্ডাগুলো নিচ্ছে। তো আপনাদেরকে আর কি দেখাবো, এখন মায়াবী লেক হয়ে গেছে গোচারণ ভূমি। হ্যান্ড ড্রোন উড়াচ্ছে, উড়াও হ্যান্ড ড্রোন উড়াও। হ্যাঁ, দীপঙ্কর হ্যান্ড ড্রোন উড়ায় ভিডিও করতেছে। আচ্ছা, গরিবের ড্রোন। দাঁড়িয়ে আছি মায়াবী লেকের মাঝখানে।
পানি নাই, জলশূন্য। চারিদিকে দেখেন শুধু ছোট ছোট টিলা, টিলায় বেষ্টিত। খারাপ লাগছে না, ভালোই লাগতেছে, বাতাস আছে প্রচুর। এই প্রচণ্ড রোদ, সকাল থেকে ওয়েদার খুব ভালোই ছিল, রোদ ছিল না, কিন্তু এখন রোদের তেজ আমরা অনুভব করতে পারতেছি। আমাদেরকে এখান থেকে আরও যেতে হবে অনেক দূর, সেই রৌমারি পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে। তো এখানে আর দেরি করব না, এখান থেকে আমরা বিদায় নিব। তবে আপনাদেরকে কথা দিচ্ছি, বর্ষার সময় আবার আসবো এখানে, এই লেকের পানি তখন আমরাও উপভোগ করব, আপনাদেরকে উপভোগ করাবো। তো বিদায় নেই মায়াবী লেকের এই সুন্দর পরিবেশ থেকে। দেখা হবে রৌমারিতে গিয়ে। চলো ওই দিক দিয়ে ঘুরে আসেন, যান। না, আবার কষ্ট, প্রেশার যাবে, যাবো। হ্যাঁ, না নামে পড়েন। নামেন, বুঝলো? ওই যে ওই দিকে না, ওই যে ক্যাম্প আছে না, ওই ক্যাম্পে এই যে আমাদের যে ক্যাম্প, হ্যাঁ দেখলাম। আচ্ছা শোনেন, আমাদের একটু বলি আগে। হ্যাঁ, জানেন না, এই যে ইয়া পাদুয়া কি হয়েছে আল্লাহ জানে, জানি না সেটা। পাদুয়ার জন্য দখল করছে না কি করছে, ওখান থেকে পারে না কে, ওখান থেকে পুলিশ আইয়া ওখানে ওই ওই ক্যাম্পে আইয়া ওই নাই না, ওই যখন আইয়া ওই জমরা পশ্চিমরা হ্যাঁ, গুলি করছে। পশ্চিমরা আসার নাম ড্রেনে হুই আসার নাম। ওই যে আমরা এই যে বিচিং চালাই রাত 4টার সময় গেছি। 4টার সময় যাইয়া দেখি যে কালা দেখা যায়, কেরারে কাজে হট দাও তো বিয়েছে। হ্যাঁ, আইলাম, আইয়া তারপরে বাড়ি খবর দিলাম যে খবর দিয়ে বিয়েছে পট করে দিলাম। হ্যাঁ, যার মতন গেলাম, যাইয়া তারপরে ক্যাম্পের সামনেও গেছি। আমি কিচ্ছু করেন কি, আমরা গেলাম, ব্যক্তি মানুষ গেলাম, গেলা উঠে এবং আমরা মানে ওটা দিনের বেলা হয়েছে না, ভোর রাত্রে, সকালের পর থেকে 4টা 5টার সময় গুলি আরাম করলি। মানে হিসাবে দেখা গেছে যে ওদের মাত্র 16 জন মারা গেছে। আবার কথা নাকি আছে যে ওদের নাকি অনেক মারা গেছে। ওদের আসছিল কত? আমার মনে হয় 100-150 মানে আইসার, তার 16 জন মারা গেছে। আগে না সত্যি সত্যি মনে হয় আরো মেলাই।
কাঁধে করে নিয়ে চলে গেছে। আসছিল কোন দিক দিয়ে ঢুকছিল ওরা? ওই দিকে ওই পাশ দিয়ে না? ওই দিকে আসার ওরা ইচ্ছা করে ক্যাম্প দখল করা পারত, কিন্তু ওখানে না একটা এরকম মানুষ আসছিল না, কয়েক ওরা পরিষ্কার হোস করে বিরিয়ে হোস করছে ক্যাম্প পুন্ডা একটা ক্যাম্প পাবলিক তো আমরা তো চালাক, আমরা কইছি যে ক্যাম্প ওই অন্য হানি দেখাইছি আর খুঁজে পায় নাই খুঁজে পানি যে আমরা ক্যাম্পে যে ক্যাম্পে কইছে। ক্যাম্পে খবর দিই। আমাকে ক্যাম্পে তখন কয়জন ছিল? 7 জন, 7 জন মাত্র? মাত্র 8 জন ক্যাম্পে ছিল। না 7 জন, 7 জন ক্যাম্পে ছিল মাত্র। 7 জন ওরা তো মনে মুখে 100-150 জন আইছে। কিন্তু ওই যে আপনার ক্যাম্পের বিল্ডিং এ তো দেখলাম অনেক গুলি মারছে। গুলি পরে 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 এইগুলি তো ওদের গুলি, ইন্ডিয়ানদের গুলি। আর 7 জন আসার একটা কুলার পারে না পারে একটা গুলি করলো ফার্স্টে গুলি করে ফাঁকা গুলি করে ওরা ওরাও গুলি একবারে না, আমাদের বোধহয় 3 জন মারা গেছিল। 3 জন মারা গেছে। 3 জন আমাকে 16-17 জন মারা গেছে, আমরা চাই না আনছি। তার মধ্যে কত মারা গেছে তা বন্ধুরা, এই সেই বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প, তার পাশ থেকে এই যে সামনেই দেখতে পাচ্ছেন আমার ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া। এই কাঁটাতারের বেড়ার গেট খুলেই 2001 সালে, না 2001 সালের ঘটনা। 1 সালে এই যে আপনার বিএসএফ এর লোকজনরা আমাদের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখল করার জন্য আসছিল। বন্ধুরা, ফিরতি পথে বৃষ্টি ব্যাকড়া, কাঙ্ক্ষিত সেই বৃষ্টি শুরু হলো আমাদের যাত্রা ফেরার পথে। একদম ঝুম বৃষ্টি, বাইক কোন রকমের রাস্তার পাশে রেখে একেবারে কাউয়া ভেজা দিলাম। এখন বৃষ্টি থামলে গেঞ্জি চেঞ্জ করব, তারপরে আবার যাত্রা শুরু করব। দীর্ঘ পথের যাত্রা, বেশিক্ষণ ভেজা অবস্থায় থাকাও যাবে না। দেখেন কি হারে বৃষ্টি আছে, হঠাৎ বৃষ্টি নাই, মানে এমন অবস্থায় আমরা পড়ছি রাস্তায় কোথাও যে দাঁড়াবো তারও কোনো উপায় ছিল না। মোটামুটি দাঁড়ানোর যে একটা ছোট জায়গা পাইছি, একটা দোকান বিকেলে, দোকানের সামনে আমরা এসে দাঁড়াইছি কোনো রকমে, বাইকগুলো ভিজতে পুরাই ভিজে গেছে। তারপরও ভ্রমণের মধ্যে এটাও একটা আনন্দের পার্ট, ভালোই লাগতেছে। কারণ অনেকে বৃষ্টির আকাঙ্ক্ষায় বসেছিল দীর্ঘ সময় ধরে এই তাপদাহের কারণে। যাই হোক, পৃথিবী ঠান্ডা হবে, শীতল হবে এই বৃষ্টির মাধ্যমে। কিন্তু তো আমাদের দেশের যে তাপদাহ চলতেছে সেইটার সমাপ্তি ঘটছে। এই সেই নোয়াখালী হোটেল, ইউটিউবে এই হোটেল সম্পর্কে একটা ভিডিও আছে। নিহারি সম্পর্কে আমরা দেখছি ইউটিউবে, দেখার কারণে আজকে আসা। তো শুনছি যে রিভিউ দিয়েছে সে বলছে এই হোটেলের নিহারি ভালো, তো দেখি আমরা আজকে টেস্ট করার জন্যই আসলাম। দেখা যাক কি হয়। তবে আমার কাছে কালো ভুনাটা অসাধারণ লাগছে। এর মাংসটা যেরকম সফট নরম এবং এর মশলাটাও বেশ টেস্টি, গ্রেভি। আমার কাছে আপনার কালো ভুনাটা বেস্ট। আপনারা এখানে দিয়ে গেলে বা সুযোগ হলে কালো ভুনাটা ট্রাই করে দেখতে পারেন। আর নিহারিও খারাপ না, নিহারিও ভালো, তবে মশলা পরিমাণ একটু বেশি। তবে নিহারিটাও ভালো, তবে নিহারির চেয়ে আমার কাছে কালো ভুনাটাই বেশি। আবারও সেই কাঙ্ক্ষিত বৃষ্টি, মুক্তাকাশে এসে আবারও সেই বৃষ্টির মধ্যে আসতে গেলাম। এখনো যেতে হবে ত্রিশাল।
অনেক দূর, কিন্তু ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল মুক্তাগাছাতে।